পাপিয়া অধিকারীর নিজের দলের লোকেরা মাঝরাত্রিরে ওই চড়া মেকআপ করে উনি কি করতে গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, হঠাৎ করে চলে গেলে কারণ মেকআপ করার সময় থাকে না মাঝরাতে। এটা বামপন্থীরা মানে কোনো একটা দুটো ধারা বামপন্থার হয়তো কোনো একদিন বলেছিল বা বলেনি। কি হয়েছিল, কি চেয়েছিলেন ছেলেটা, বাচ্চা ছেলেটা মানে কি চেয়েছিল? খুব বাচ্চাও না, কি চেয়েছিল? চেয়েছিল যে তার গ্রামের স্কুলটা ভালো হোক, অপরাধ হয়ে গিয়েছিল। আমরা বলছি এবার আমরা এটা চ্যালেঞ্জ করব, কোথায় কখন বলা হয়েছে ভারত তেরে টুকরে অঙ্গে দেখাতে হবে ওনাদেরকে, না হলে আমাদের অপমান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে। এই অভিযোগ এনে আমাদের সম্মানহানি হচ্ছে, এই অভিযোগ এনে কিন্তু আমরা এবার হচ্ছে যে আইনের ব্যবস্থা। বাবুল সুপ্রিয়র নেতৃত্বে আমাদের মনে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী একটি ছেলেকে গাড়ি চাপা দিয়ে চলে গেছিলেন। আমরা দেখলাম এবারে দাঁড়িয়ে যে পাশের কনস্টিটিউয়েন্সির বিধায়িকা তিনি মাঝরাত্রির জুড়ে, গোটা রাত্রির জুড়ে তাণ্ডব করে বেড়ালেন একেবারে। মানে ওরা যা অভিযোগ করে আর ওদের কেন্দ্রীয় সরকার বাধ্য হয় যে সমস্ত মানে এই অবজারভেশন দিতে, দুটোর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এখন বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করতে হবে। এই গত কয়েকদিনের মধ্যে বার দুয়ে করা গিয়েছিল, কিছু লোকজন নিয়ে লাফালাফি করে এসছে, সেখানে ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছে। কিন্তু ওরা আমাদেরকে দেশদ্রোহী বলে, যারা মানুষকে জল দেয় না, কারেন্ট দেয় না, দেশদ্রোহী তারা আসলে। যারা মানুষকে এভাবে দগ্ধে মেরে ফেলতে চায় আসলে দেশদ্রোহী আসলে তারা। যারা সংবিধানকে মান্যতা দেয় না, দেশদ্রোহী তো তারা। ওরা অনেক কথা বলে এসেছিল, গ্যাসের দাম কমাবে বলে এসেছিল, করেনি, এই কাজগুলো করে। ওরা বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাইকে দেবে, সব মহিলা টাকা পায়নি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে। যে মনোবাদ মনে করে যে হিন্দুদের মধ্যে হচ্ছে যে ওই মাথায় ব্রাহ্মণ আর পায়ে শূদ্ররা থাকবে, লিচুজা, তার থেকে হচ্ছে যে আমরা ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি চাই। তারপর আমরা দেখেছিলাম পুলিশ এসেছিল, পুলিশ সেদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছিল নাকি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেদিন এটা ডিসিশন ছিল না, কর্তৃপক্ষের ডিসিশন ছিল যে পুলিশ আসবে, ওরা মারধর হবে। ওরা মুক্তি চাইলে আমরা মুক্তি চাইবো, বামপন্থীরা মুক্তি চাইবে, মানুষ ঠিক করবেন কাকে হচ্ছে যে আলটিমেটলি তারা বেছে নেবেন। ওদের তো দেখুন আজকে ক্ষমতা দখল হয়ে গেছে, মুখ থেকে মুখোশ খসে পড়েছে। তারপরে দাঁড়িয়েও সত্যি তো আমরা বুখাপিটে শুতে যাই। ওরা বলছে তো আফজাল সে আজাদি বলেছে, আমি শুনলাম, তোমার কাছেই শুনলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা বারবার শুনি যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে, বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসে। ইউনিয়ন রুমগুলোর তালা খুলিয়ে ফেলে অনেক সার্চ টার্চ অনেক কিছু করলেন। এটা কোর্টের অর্ডার মেনে করেছেন? কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে করেছেন? দেখাতে পারবেন পারমিশনটা? আমরা দেখেছি অরবিন্দ ভবনের ভেতরে এরকম একটা গ্রিলের গেট, তার মধ্যে বা কোলাপসেবল, তার মধ্যে ছাত্রছাত্রীরা আটকে আছে, ওরা বাইরেটায় আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রসঙ্গ যাদবপুর ইউনিভার্সিটি। বারবার আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে দেখি বাইরে থেকে আক্রমণ বা সারা বছর পড়াশোনা বাদ দিয়ে একটা রাজনৈতিকভাবে প্রচণ্ডই চর্চিত বিষয় হয়ে থাকে। রিসেন্ট যে 19 তারিখ যে ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে কি বলতে চাইবেন বা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? প্রশ্নটার দ্বিতীয় পার্ট, একটা হচ্ছে পড়াশুনো বাদ দিয়েও রাজনীতিক চর্চায়, আর দ্বিতীয়ত হচ্ছে যে বারবার মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। রাজনীতির আলোচনাটা কোনো খারাপ আলোচনা নয়, এবং পড়াশোনাও সাথে সাথে এই কাজটা করা যায়। ওয়েদার গণতান্ত্রিক পরিবেশ আছে কি নেই সেটা বোঝা যায় পরিষ্কার করে, যে এই আলোচনাগুলো যত বেশি হয় তত বোঝা যায় যে গণতান্ত্রিক পরিবেশ আছে কি নেই। একটা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে রাজনৈতিক চর্চা হওয়াটাই বাঞ্ছনীয়। ইউনিভার্সিটির ছেলে মেয়ে মানে হচ্ছে যে তারা ভোট দেয়, তখন পড়াশুনোর রাজনৈতিক ভাবে পড়াশুনোর ওপরে কোথায় কি এফেক্ট পড়ছে না পড়ছে, কোন শাসক দল কিভাবে পড়াশুনোটাকে দেখতে চাইছে বা না চাইছে, এগুলো তো ইউনিভার্সিটির ভিতরে আলোচনা হবেই, এতে কোনো সমস্যার জায়গা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বাইরে থেকে আক্রমণ। এর আগেও মনে আছে যে বাইরে থেকে আক্রমণ হয়েছিল বাবুল সুপ্রিয়র নেতৃত্বে, আমাদের মনে আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী একটি ছেলেকে গাড়ি চাপা দিয়ে চলে গেছিলেন। আমরা দেখলাম এবারে দাঁড়িয়ে যে পাশের কনস্টিটিউয়েন্সির বিধায়িকা তিনি মাঝরাত্রির জুড়ে, গোটা রাত্রির জুড়ে তাণ্ডব করে বেড়ালেন একেবারে।
ঘোষণা করে তাণ্ডব করলে। আচ্ছা, এই এই তিনটে যে ঘটনা বললাম, এই তিনটে ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি করার আছে? বাবুল সুপ্রিয় বাইরে থেকে গিয়ে ঝামেলা পাকিয়েছিলেন, এইবারও তাই ঘটনা ঘটছে। যে ছেলেটিকে নিয়ে প্রাক্তন বিধায়িকা এত কথা বললেন, মারধর হয়েছে টয়েছে বলে বললেন, কি নাম যেন, নিখিল দাস। নিখিল দাস, হ্যাঁ। একে কেন্দ্র করেই তো হয়েছিল হোক কলরব আন্দোলন। হুম। এই তো একটি মেয়েকে মলেস্ট করেছিল, এর শাস্তির দাবিতে তো হোক কলরব আন্দোলন শুরু হয়েছিল সেদিন দাঁড়িয়ে। তারপর আমরা দেখেছিলাম পুলিশ এসেছিল, পুলিশ আসলে সেদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছিল নাকি? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেদিন এটা ডিসিশন ছিল না কর্তৃপক্ষের ডিসিশন ছিল যে পুলিশ আসবে, ওরম মারধর হবে? ফলে সেখানে দাঁড়িয়ে এটা ওদেরকে একটু জিজ্ঞাসা করে দেখতে হবে কেন ওরা বারবার এভাবে মানে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। এর আসলে কারণ কিছুই না, ওই যে ওরা তো ওখানে ঢুকতে পারে না রাজনৈতিকভাবে। স্বাধীনতা সংগ্রামের মানে অনেকগুলো কারণ আছে, একটা তো মানে সোজা দাগে যেটা দেখতে পাওয়া যায়, ওরা রাজনৈতিকভাবে ওখানে ঢুকতে পারে না। দ্বিতীয়ত যেটা কারণ, সেটা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এটা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি হওয়াটা যুক্ত। যদি আপনি দেখেন যে এই গত কয়েকটা দিনে পশ্চিমবঙ্গের যে কটা কলেজে ওরা হামলা করেছে, এবিভিপি হামলা করেছে, মারধর করেছে ছাত্রছাত্রীদের, সবকটার সঙ্গে স্বাধীনতা আন্দোলনের একটা যোগাযোগ আছে। সেটা আপনি মেদিনীপুর কলেজই বলুন, সেটা আপনি প্রেসিডেন্সি বলুন, আর তার সাথে হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন। প্রেসিডেন্সিতেও এই গত কয়েকদিনের মধ্যে বার দুয়ে করা গিয়েছিল, কিছু লোকজন নিয়ে লাফালাফি করে এসছে, সেখানে ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করেছে। আজকে মেদিনীপুরে একটা বড় মিছিল আছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর যারা একনিষ্ঠ সেবক সদস্য, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা যে এক, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রগতিশীলতার চর্চা হয়, দুই, যেখানে হচ্ছে যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমাদের যেখানে যেখানে সম্পৃক্ত, সেই সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত ইতিহাসকে ধ্বংস করতে হবে, প্রগতিশীলতার চর্চাতে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে হবে। এটার জন্যই বারবার আমরা দেখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা বারবার শুনি যে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে, বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসে, মানে এমন এমন সমস্ত অভিযোগ করা হয় যে অভিযোগগুলো যদি সত্যিই হতো তাহলে এই যে কেন্দ্রীয় সরকারের অধীনে যা এই সমস্ত কেন্দ্রীয় সংস্থা আছে তাদের বিবেচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা হয়ে উঠতো না। এটা সম্ভব না। সারাদিন ধরে গাঁজা খেয়ে পড়ে থাকলে নিশ্চিতভাবে সেখানে পড়াশোনা ভালো হওয়া তো সম্ভব নয়, সেই ছাত্রের ক্যাপাসিটি কমে যেতে বাধ্য। ফলে ওরা যা অভিযোগ করে আর ওদের কেন্দ্রীয় সরকার বাধ্য হয় যে সমস্ত মানে এই অবজারভেশন দিতে, দুটোর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এখন বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করতে হবে। ওরা কি করেছে এইবারটা ভয়ঙ্কর হয়েছে। আমরা দেখেছি অরবিন্দ ভবনের ভেতরে এরকম একটা গ্রিলের গেট, তার মধ্যে বা কোলাপসেবল, তার মধ্যে ছাত্রছাত্রীরা আটকে আছে, ওরা বাইরেটায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপরে দাঁড়িয়ে কতজন অ্যারেস্ট হয়েছে বলুন তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইভাবে আগুন জ্বালানোর জন্য? যারা আগুন জ্বালাতে গেল বিশ্ববিদ্যালয়ের, তারা হচ্ছে যে ছাত্র। 14 সালে যে থার্ড ইয়ারে পড়তো সে এখন ওখানে কি করে জানতে হবে তো, কোন পড়াশোনার সঙ্গে যুক্ত। গোটা রাত্রির জুড়ে সর্বরী দেবী যাকে সাথে নিয়ে ঘুরে বেড়ালেন, তিনি যে একজন মলেস্টেশনের অভিযোগে অভিযুক্ত, একটা সময় জেল হয়েছিল, এ ঘটনা কে না জানে? এগুলো সবাই জানে। পারলে কাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? দিদি, এখানে আমার 2-3টে প্রশ্ন রাখতেই হচ্ছে যে সর্বরী দেবী বারবার বলেছেন যে রাত্রি 9:30টার সময় কিসের জিডি যেখানে কোনো ইউনিয়ন নেই। এই প্রশ্নটা উনি হাইলাইট করার বারবার চেষ্টা করছেন। এবং যে মলেস্টেশনের কথা আপনি বলছেন, সেই নিখিল দাস ফেসবুক লাইভে বলেছেন এগুলো সব মিথ্যে। মানে এই বিষয়টা কিভাবে দেখবেন, কি বলতে চাই? আমি তার আগে আরেকটু বলি, যারা নন্দলাল বসুর তৈরি করা ওই এমব্লেমটা ভেঙে দেখতে পাই, যে কোনো এমব্লেম আসলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকে, গর্বের সঙ্গে জড়িয়ে থাকে, সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে। এই এমব্লেমগুলোর তো এমনি এমনি উদ্ভব হয় না।
মমতা ব্যানার্জি মনে করলেন একটা এমব্লেম তৈরি হয়ে গেল, এরকম করে তো এই এমব্লেম গুলো তৈরি হয়। প্রথিতযশা শিল্পীদের, শিল্পাচার্যদের নিয়ে এসে মানে তাদের মাথা থেকে বেরিয়েছিল তাদের উদ্ভাবনী চিন্তার ফসল এই সমস্ত এমব্লেম গুলো। সেটাকেও ধ্বংস করেছে। ধ্বংস করতে না চাইলে ওটার উপর পা দিয়ে কেউ উঠে দাঁড়িয়ে পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে যে কি বলেছে যে নিখিল দাস বলেছে রাত্রিবেলা রাত্রি 9:30টার সময় কিসের ইউনিয়ন নেই তো ইউনিয়ন নেই কেন? ইউনিয়ন তালা বন্ধ করে রাখতে হয়েছে কেন? কোর্টকে অর্ডার দিতে হয়েছে কেন যে ইউনিয়নগুলো ডিসলভ করে দেওয়া হলো? কেন দিতে হলো? ওনাদের পূর্বসূরির মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা যা করে গেছে তাতে এটা দিতে হয়েছে। ওই এসে বলতে পারলেন না তো? তালা ফুলিয়ে ফেললেন তো, ইউনিয়ন রুমগুলোর তালা ফুলিয়ে ফেলে অনেক সার্চ টার্চ অনেক কিছু করলেন। এটা কোর্টের অর্ডার মেনে করেছেন? কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে করেছেন? দেখাতে পারবেন পারমিশনটা? দ্বিতীয়ত হচ্ছে যে জিবি আর ইউনিয়নের মধ্যে তো একটা পার্থক্য আছে। জেনারেল বডি মিটিং মানে যখন খুশি যাকে নিয়ে হতে পারে, আর ইউনিভার্সিটির ভেতরের ছাত্ররা ঠিক করবে তারা কখন জেনারেল বডি মিটিং করবে আর করবে না। এই কথা বলার ওরা কি? কয়েকজন ছাত্র নিজেদের মধ্যে মিটিং করছে, এই তো সোজা বাংলায় জিবি। তো এরও সাধারণ ছাত্রছাত্রীদের ইনভলভমেন্টে একটা মিটিং তৈরি হচ্ছে। এখন সেখানে কোনো ঝামেলা হতেই পারে, বাচ্চারা অল্প বয়স, সেখানে উত্তেজনা থাকতে পারে, ঝামেলা হতে পারে। সেই ঝামেলাটাকে কেন্দ্র করে ঝামেলাটার নাম মিটিয়ে উনি উপাচার্যের কাছে যেতে পারতেন। উনি বলতে পারতেন যে আপনার ছাত্ররা এখানে রাত্রেবেলা ইউনিভার্সিটির ভেতরে মারপিট করছে। ওনার বিধানসভা কনস্টিটিউয়েন্সির মধ্যেও না, তাও উনি যেতে পারতেন উপাচার্যের কাছে। উনি সরকারকে ইনফর্ম করতে পারতেন যেরকম মারপিট হয়েছে ভেতরে। এগুলো কোনো কিছু না করে তাণ্ডবটা উনি করলেন কেন? উত্তর দিতে হবে তো। এই তাণ্ডবটা উনি করলেন কেন, কিসের জন্য? এ প্রশ্নের উত্তর উনি না আনতে পারলেন। একদিকে দাঁড়িয়ে ওনাদের দলের নেতারা সবাই বলে চলেছে যে অনাবশ্যক মারধর করা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওনার আরেক পাশের কনস্টিটিউয়েন্সি টালিগঞ্জের যিনি হচ্ছেন যে বিধায়িকা, তিনি এ কথা বলেছেন অনাবশ্যক মারধর কাউকে করবেন না। তো উনি মাঝরাত্রিরে ওনার নিজের দলের লোকেরা, এই পাপিয়া অধিকারীর নিজের দলের লোকেরা মাঝরাত্রিরে ওই চড়া মেকআপ করে উনি কি করতে গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে? হঠাৎ করে চলে গেলে কারণ মেকআপ করার সময় থাকে না মাঝরাতে। ওনাদের বক্তব্য এত রাত্রিবেলা জমায়েত হয়ে ভারত বিরোধী স্লোগান, ভারতের একটা দিতে দেখাতে পারবেন কোথাও? আজকাল ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভেতরে সিসিটিভি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তো সিসিটিভি একদম নেই এরকমটাও তো ঘটনা নয়। আর আজকাল সবার হাতে হাতে মোবাইল, তো কোথায় হচ্ছে যে ভারত ছেড়ে টুক করে আমাদের দেখানো হচ্ছিল। এটা বামপন্থীরা মানে কোনো একটা দুটো ধারা বামপন্থার হয়তো কোনো একদিন বলেছিল বা বলেনি, মানে বলেছিল কিনা সেটাও নিশ্চিত নই, কারণ ওই ভিডিও ফুটেজ যা দিয়েছিল সেটাও কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে। কোর্ট সেটাকেও হচ্ছে যে নিন্দা করেছে, যে ধরনের মানে তৈরি করা ভিডিও দেওয়ার বিরুদ্ধে। তারপরে দাঁড়িয়ে আজকে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। একটা প্রমাণ দেখা কোথায়, কে বলেছে? না হলে আমাদের মানে বামপন্থীদের নামে ওরা এই অভিযোগটা করে, তো আমরা বলছি এবার আমরা এটা চ্যালেঞ্জ করব, কোথায় কখন বলা হয়েছে ভারত তেরে টুকরে হোঙ্গে, দেখাতে হবে ওনাদেরকে। না হলে আমাদের অপমান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, এই অভিযোগ এনে আমাদের সম্মানহানি হচ্ছে। এই অভিযোগ এনে কিন্তু আমরা এবার হচ্ছে যে আইনের ব্যবস্থা। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যে এবিভিপির লোকেরাও আজাদির স্লোগান তুলছে, যে বামপন্থীতে আজাদি, আফজাল থেকে আজাদি। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? কারণ ওদের বক্তব্য যে আপনারা বারবার মানে বামপন্থায় বিশ্বাসী যারা মানুষ তারা বারবার তো আজাদি আজাদি স্লোগান তোলে, তাহলে আমরাও এবার এইভাবে আজাদির স্লোগানটা তুলবো যাতে মানে বামপন্থাকে কমিয়ে আনা যায়, বা এই ধরনের একটা মানসিকতার চিন্তা ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আজাদিদের সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এই মানে যে যেখানে জানেন তো ঢুকতে পারে না, যার যেখানে কোনো অবদান থাকে না তার সেটার উপর একটা রাগ থাকে, সে এত মহৎ হয়ে উঠতে পারে না যে সেইটাকে সে সুন্দর অ্যাকসেপ্ট করে নেবে যে আমার অবদান নেই তো কি হয়েছে, এটা একটা ভালো জিনিস। তো স্বাধীনতা কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওরা পড়াশোনা করতে পারেন, এই জন্য গেট টপকে ঢুকেছে। এখন কথা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়াশোনা না করতে পারে এটা কোনো অন্যায় নয়, তো অপরাধও নয়,
কিন্তু ওদের মনে হয় যে যাদবপুরের ভেতরে ওরা পড়তে পারেনি, তাই গেট টপকে ঢুকেছে। এমনি স্বাধীনতা আন্দোলনে ওদের কোনো হচ্ছে যে অবদান ছিল না, অবদানের খাতা হচ্ছে একেবারে শূন্য। সেখানে দাঁড়িয়ে বরঞ্চ ব্রিটিশের দালালি করে গেছি, এই শ্যামাপ্রসাদ থেকে শুরু করে সব ব্রিটিশের দালালি করে গেছি। ফলে ওরা মানে ওদের আজাদি স্বাধীনতা এগুলো নিয়ে ওদের সমস্যা ছিল। স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ এতগুলো বছর হয়ে গেছে, তারপরে দাঁড়িয়েও সত্যি তো আমরা বুকা পেটে শুতে যাই। ওরা বলছে তো আফজল সে আজাদি বলেছে, আমি শুনলাম, তোমার কাছেই শুনলাম। হ্যাঁ, সন্ত্রাসবাদ এই ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেও পেয়েছি। আচ্ছা আচ্ছা, সন্ত্রাসবাদ থেকে আজাদি কে না চায়? ওনারা তো সন্ত্রাসবাদ থেকে আজাদি দেবেন এই স্বপ্ন দেখিয়ে তো 2000 টাকার নোট নিয়ে এসেছিলেন। আমাদের মনে নেই নাকি, আমরা ভুলে গেছি নাকি সব? ও 2000 টাকার নোট, চিপ টিপ, অনেক গল্প আমরা সেদিন শুনেছিলাম। সন্ত্রাসবাদকে আটকে দেওয়া যাবে। তারপরে তো হচ্ছে যে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে, তারপরে তো হচ্ছে যে ওই সীমান্তে সেনাদের গাড়ি উড়ে গিয়েছে, এই কথা তো আমরা প্রত্যেকে জানি। আর আজাদির স্লোগান দিয়ে যদি বলেন বামপন্থা থেকে আজাদি চান, হ্যাঁ সেই অধিকার ওনাদের আছে। তার কারণ হচ্ছে যে দুটো উল্টো দিকে দাঁড়িয়ে থাকা, উল্টো ফুটপাতে দাঁড়িয়ে থাকা রাজনৈতিক মতাদর্শ। আমরা মনুবাদ থেকে আজাদি চাই, যে মনুবাদ মেয়েদেরকে মানুষ বলেই মনে করে না, যে মনুবাদ মনে করে যে হিন্দুদের মধ্যে হচ্ছে যে ওই মাথায় ব্রাহ্মণ আর পায়ে শূদ্ররা থাকবে, জুজা ফ্রিজুজা, তার থেকে হচ্ছে যে আমরা ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি চাই। আর ওরা হচ্ছে যে আমাদের থেকে আজাদি চাইবেই, তার কারণ ওরা ব্রাহ্মণ্যবাদের পৃষ্ঠপোষক। শুধু সেইটুকু নয়, তার সাথে হচ্ছে যে এই যে দেখুন, এখন কয়েকটা দিন হলো এটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, বাউরি সম্প্রদায়ের মানুষজনকে মন্দিরে ঢুকতে দেবে না। এখন এইটা ওদের রাজনৈতিক আদর্শ। আমাদের তো হচ্ছে যে রাজনৈতিক আদর্শ এরকমটা নয়। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেওয়া উচিত, ওরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে চায় না। ফলে এই উল্টো দিক, দুটো দিক, মানে উল্টো ফুটে দাঁড়িয়ে থাকা, একদম সম্পূর্ণ মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো রাজনৈতিক মতাদর্শ, তারা একজন আরেকজনের থেকে মুক্তি দিতে চাইলেই এটার মধ্যে আমি কোনো অস্বাভাবিকতা দেখছি না। কিন্তু অস্বাভাবিকতা এটাতে আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা, এইটাতে অস্বাভাবিকতা আছে। ওরা মুক্তি চাইবে, আমরা মুক্তি চাইবো, বামপন্থীরা মুক্তি চাইবে, মানুষ ঠিক করবেন কাকে হচ্ছে যে আলটিমেটলি তারা বেছে নেবেন। ওদের তো দেখুন আজকে ক্ষমতা দখল হয়ে গেছে, মুখ থেকে মুখোশ খসে পড়েছে। ফলে আজকে মানুষের পক্ষে অনেক বেশি সহজ এটা বেছে নেওয়া যে কোনটা তাদের জন্য বেশি প্রয়োজনীয়। মুখোশবিহীন বিজেপি আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, মানুষ ঠিক করে নেবেন, ওতে চিন্তা ভাবনা। দিদি, আমার একদম শেষ প্রশ্ন, বিজেপি সরকারের 100 দিন অতিক্রান্ত, এই 100 দিনটাকে যারা বামপন্থী আদর্শে আপনারা যারা বিশ্বাসী তারা কিভাবে দেখছে? প্রচুর কথা বলেছে, যা না কথা বলেছে তার থেকে কাজ কম হয়েছে। যে যে প্রতিশ্রুতি দিয়ে এসছিল সেগুলো অধিকাংশটা মুখে রয়ে গেছে, কাজে করে দেখাতে পারে। উল্টে আমরা দেখলাম গরিব মানুষের ওপরে অত্যাচার নেমে আসছে, হকার হতে পারে, প্রচুর কাজের চাপ চাপিয়ে দিয়ে বিধায়িকা দাঁড়িয়ে আশা কর্মীদের অপমান করছেন। আশা সেন্টার, আইসিডিএস সেন্টার, সমস্ত সেন্টারগুলোকে বিজেপির অত্যাচার শুরু হয়েছে, আমরা জানিয়েছি ইতিমধ্যে। এই অত্যাচার শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যে উনি ভাবতে পারেন একটা আশার একটা স্বাস্থ্য সেন্টার, একটা সাব সেন্টার, সেখানে গিয়ে বিজেপির নেতারা দাঁড়িয়ে থাকছে, কোন আশা দিদি কি কাজ করছে না করছে দেখাস, একদম দাঁড়িয়ে থাকছে, কি কোনো মানে ছুট নেই সেখানে। ওরা অনেক কথা বলে এসেছিল, গ্যাসের দাম কমাবে বলে এসেছিল, করেনি, এই কাজগুলো করে। ওরা বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সবাইকে দেবে, সব মহিলা টাকা পায়নি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে। এবং যদি বলেন যে এটা শুধুমাত্র কয়েকদিনের মধ্যে মিটে যাবে, না, মিটবে না এত সহজে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আগে এই মর্মে যা টাকা বরাদ্দ হতো তার থেকে কম টাকা বরাদ্দ হয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে ওরা জিনিসপত্রের দাম কমাতে পারেনি, ওরা ইলেকট্রিসিটির বিল কমাতে পারেনি, কাজগুলো ওরা কিছুই করে উঠতে পারেনি। যা যা করবে বলে 200 ইউনিট অব্দি ফ্রি দে যে প্রতিশ্রুতি, হ্যাঁ এই সমস্ত কিছুই ওরা করতে পারেনি। এরা যা করবে বলে এসেছিল। ঠিক আছে, দেখা যাক, আর একটু সময় দেওয়া যাক। এই কাজগুলো গঠনমূলক, এই কাজগুলো করার জন্য ওনারা কতদিন সময় না, গঠনমূলক এই কাজগুলো করার আগে ওরা কিছু ধ্বংসাত্মক কাজ করে ফেলেছে। হকারদেরকে উচ্ছেদ হতে পারে, আমি আরো এরকম বেশ কিছু বললাম। ওরা এই গোটা সময়টাতে বিজেপি আসার পরে 3 মাসে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে,
আমরা দেখলাম মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, মব লিঞ্চড হয়ে মারা যাচ্ছেন মানুষ। আমাদের কিছু এলাকায় মানুষ জল পাচ্ছেন না, আমি বিশেষ সেসব সম্পদ তো পরে পরে ঢুকছি, মানে মব লিঞ্চিং এর ঘটনা আমরা দেখলাম তো যে কি হয়েছিল, কি চেয়েছিলেন ছেলেটা, বাচ্চা ছেলেটা, মানে কি চেয়েছিল, খুব বাচ্চাও না, কি চেয়েছিল, চেয়েছিল যে তার গ্রামের স্কুলটা ভালো হোক। অপরাধ হয়ে গিয়েছিল, নতুন করে স্কুলগুলো সব বন্ধ হচ্ছে, স্কুলগুলো ঢুকছে এই সময়ের মধ্যে। ওদের শিক্ষানীতি, যে শিক্ষানীতি প্রয়োগ করতে গিয়ে মমতা ব্যানার্জি 8,500 স্কুল বন্ধ করেছিলেন, সেগুলোর এখন সংখ্যা বাড়ছে, কারণ যাদের শিক্ষানীতি মমতা ব্যানার্জি প্রয়োগ করছিলেন তারাই এখন ক্ষমতায় আছে। এবং আমি জাতপাতের কথা বললাম, জাতপাতের বিভেদটাকে খুব স্পষ্ট করে দেখানো হচ্ছে। আমরা দেখলাম কাশীপুর বেলেগাছিয়া, যে জল পাচ্ছিলেন না বলছিলেন, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার অপরাধে একটা গোটা এলাকাকে জলবিহীন, কারেন্টবিহীন করে রেখে দেওয়া হয়েছে। বিধায়ক বলছে যে আমাকে ওরা ভোট দেয়নি, ফলে আমি ওদের কোনো কাজ করব না। বিধায়ক এটা বলতে পারেন না। ওরা সংবিধান বিরোধী কথাবার্তা বলছে, সংবিধান বিরোধী কাজকর্ম করছে, কিন্তু ওরা আমাদেরকে দেশদ্রোহী বলে। যারা মানুষকে জল দেয় না, কারেন্ট দেয় না, দেশদ্রোহী তারা আসুক। যারা মানুষকে এভাবে দগ্ধে দগ্ধে মেরে ফেলতে চায়, আসলে দেশদ্রোহী আসলে তারা। যারা সংবিধানকে মান্যতা দেয় না, দেশদ্রোহী তো তারা। ওই যে দেশদ্রোহিতার মুখোশ খুলে পড়ছে, এই প্রথম 100 দিনে খুশে পড়েছে মুখোশটা, দেশপ্রেমিকের মুখোশ। পরের 100 দিনে আরো বেশি খুশে পড়বে। আমি শেষ করব যাদবপুর প্রসঙ্গ নিয়েই দিদি। কি বুঝছেন, অলরেডি কমিটি গঠন করার কথা বলা হচ্ছে, সিসিটিভি ফুটেজ ভালো করে দেখার কথা বলা হচ্ছে, কারণ কে আগে আক্রমণ করেছে এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সর্বরী দেবী বলেছেন যে এবিভিপির উপর যাদের আক্রমণ করা হয়েছে তারা কেপিসি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। এদিকে আবার শ্রমিকবাবু বলছেন যে এবিভিপির সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, অথচ বিজেপির একাধিক মানুষকে এবিভিপির সঙ্গে দেখাও যায় বা তারা সেই বিষয়ে কথাও বলেন। তো আলটিমেটলি এর উপায় কি, বা মানে কিভাবে ক্যাম্পাসে আমরা শান্তি। সর্বরী দেবী নিজের কনস্টিটিউয়েন্সি ছেড়ে পাশের কনস্টিটিউয়েন্সিতে গেলেন কেন? আমি ধরে নিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মারপিট হয়েছে এবং এবিভিপি শুরুতে মার খেয়েছে ওনাদের দাবি মতন। বিশ্ববিদ্যালয়ের ভেতর বিশ্ববিদ্যালয়ের ব্যাপার বিশ্ববিদ্যালয়ের ভেতর মেটালেন না কেন? প্রশাসনিক হস্তক্ষেপে মেটালেন না কেন? কেন রাস্তা জুড়ে সারা রাত ধরে তাণ্ডব করবেন বলে একটা অসভ্যের মতন চিৎকার করিলেন? একটা চড়া মেকআপ করে মাঝরাত্রিরে এসে কার্যত যাত্রা করলেন। আবার কালকে একটা অদ্ভুত বাংলায় দাঁড়িয়ে কি সব কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেছে। পুরো ভাষণটা ভালো করে শুনে দেখবেন, ওটা মনে হয়েছে নরম হয়েছে। না না, নরম টরম তো যা হয়েছে হয়েছে, স্ক্রিপ্ট মেনে হয়েছে, স্ক্রিপ্টটা মুখস্থ করেছেন, ওটা উনি ভালো পারেন, ওটাই উনি দক্ষতা ছিল, তো উনি ভালো পারে, তাও স্ক্রিপ্ট মুখস্থ করতে গিয়ে গন্ডগোল করেছেন। এবার বলছে আমি একটা গুরুত্বপূর্ণ সূচনা দিচ্ছি। আরে সূচনা মানে বাংলায় তো শুরু, হিন্দিতে বলে সুচিৎকার না, এই সমস্ত বলে হিন্দিতে। তার মানে হিন্দিভাষী কেউ একটা লিখে দিয়েছে ওনার স্ক্রিপ্টটা, সেটা উনি টোটো বাংলা করেছেন, করে নেমে পড়েছেন বলতে। ওইটুকু জ্ঞানগম্যও নেই যেটা ঠিকঠাক ট্রান্সলেশন করতে হয়। এই বিধায়িকা কি করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে? কি করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে? এত কেন হচ্ছে যে ওদের মানে গেট টপকে কেন ঢুকতে চাইবে? এটা কোন আইনের শাসন? উত্তর দিতে হবে। কমিটিকেও তো এটা দেখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতদের এই উৎপাত ঠিক আর কতদিন চলবে।